আজকে আমরা বিএনপির আমলনামা দেখব বিগত ১.৫ বছরের অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ তফসিল ঘোষণা হওয়া পর্যন্ত। এই ১.৫ বছরে বিএনপি কি কি দাবি করেছিল রাজনীতির মাঠে, কি কি প্রস্তাব রেখেছিল, বা অপোজিশন রাজনৈতিক দলগুলো থেকে কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছিল, সেই দাবি, প্রস্তাব বা চ্যালেঞ্জ এগুলো নিয়ে বিএনপির যে ডিসিশন ছিল, সেই ডিসিশনে এই ১.৫ বছর বিএনপি কতটুকু অনড় থাকতে পেরেছে বা কোন কোন জায়গায় বিএনপিকে পিছু হটতে হয়েছে, তাদের ডিসিশন থেকে সরে আসতে হয়েছে। গত পর্বে আমরা এই আমলনামাটা দেখেছিলাম জামাত, চরমোনাই এবং তাদের ৮ দলের যে অ্যালায়েন্স তাদেরকে নিয়ে, এবং গত পর্বে আমরা যে সিরিয়াল মেনটেন করে এগিয়েছিলাম, বোঝার স্বার্থে আজকেও সেম সিরিয়াল মেনটেন করে এগোবো। ১ নম্বরে আলোচনা করেছিলাম যে অভ্যুত্থান পরপরই জামাত সমগ্র অভ্যুত্থানের একটা স্টেক হোল্ডার দাবি করে ফেলেছিল, যেটা তাদের জন্য শেষ পর্যন্ত নেগেটিভ হয়েছিল, বা তাদের সেই ন্যারেটিভ তারা প্রতিষ্ঠা করতে পারেনি, বরং সেটা দাবি করতে গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের তকমা পেতে হয়েছে। আর তখন বিএনপিও একটা দাবি করে বসেছিল। বিএনপির দাবিটা ছিল, মির্জা ফখরুল বলেছিলেন ৩ মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। বাট এখানে ইন্টারেস্টিং বিষয়টা হলো, দাবিটা করেছিল ৭ অগস্ট ২০২৪ সালে, অর্থাৎ শেখ হাসিনার পতন হয় ৫ অগস্ট ২০২৪। ঠিক তার দুদিন পরে মির্জা ফখরুল এই দাবিটি করেছিলেন। যখন ডক্টর ইউনূস দেশে এসে শপথও মনে হয় নেয়নি, ঠিক এই মোমেন্টে যখন ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল, তখন সর্বমহল থেকেই এটি খুবই ক্রিটিসাইজ হয়েছিল, সমালোচিত হয়েছিল। ইভেন আমিও এর বিরুদ্ধে কথা বলছিলাম যে এই মোমেন্টে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩ মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে কেন, এটা এই মুহূর্তে কতটা যৌক্তিক। বাট সর্বমহল থেকে সমালোচিত হলেও বিএনপি এই নির্বাচনের দাবি থেকে সরে যায়নি, বরং হয়তোবা টাইম ডিলে হয়েছে। বিভিন্ন ৩ মাস পরে হয়তোবা বলেছে আরো ৩ মাস পরে, এভাবে। বা যখন আর্মি চিফ ওয়াকারুজ্জামান বলেছিলেন যে আমরা ডক্টর ইউনূসের সরকারকে ১.৫ বছর অর্থাৎ ১৮ মাস সময় দেব, ১৮ মাসের মধ্যেই নির্বাচন হবে, তো তখন বিএনপিও এটাকে স্বাগত জানিয়েছিল। তো সেই ১৮ মাস পরে এসেই নির্বাচন হতে যাচ্ছে এখন পর্যন্ত বলা যায়, তফসিল ঘোষণা হয়েছে। তার মানে এই ১ নম্বর পয়েন্ট যদি দাঁড়িপাল্লায় ফেলে মেজারমেন্ট করি, মানে বিএনপির আমলনামা কি দাঁড়িপাল্লায় ফেলে মেজারমেন্ট করা ঠিক হবে? আচ্ছা, আমরা ডিজিটাল স্কেলে ফেলে মেজারমেন্ট করি, সেক্ষেত্রে বলা যায় যে বিএনপি যেহেতু সেই শুরু থেকেই নির্বাচন 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 জিকির করতেছিল, তো তারা তাদের সেই ডিমান্ড বা তাদের সেই প্রস্তাবে অটল ছিল, তারা সেখান থেকে পিছু হটেনি, এবং সেই ১৮ মাস পরে এসে তারা সেই নির্বাচনের পথেই হাঁটছে, নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে। তার মানে এখানে বিএনপি প্লাস পয়েন্টে আছে, পজিটিভে আছে, তাদেরকে পিছু হটতে হয়নি। এবার আসি ২ নম্বর পয়েন্টে। ২ নম্বর পয়েন্টে আলোচনা ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে। তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এখন যারা এনসিপি, তারা যখন জুলাই ঘোষণাপত্রের দাবি করেছিল, সেই দাবির সাথে সংহতি জানিয়েছিল জামাত, চরমোনাই বা তাদের সাথে যারা রয়েছে তারা। বাট জুলাই ঘোষণাপত্র যখন পাঠ করা হলো, তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তারা হতাশ। তার মানে এখানে জামাত নেগেটিভে। কিন্তু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি কিন্তু হতাশ হয়নি, বরং বিএনপি সেই জুলাই ঘোষণাপত্র এবং সেই ঘোষণাপত্রের মধ্যে যে সম্ভাব্য নির্বাচনের তারিখ বলা ছিল, সেটাকে বিএনপি স্বাগত জানিয়েছিল। তার মানে এক্ষেত্রে বিএনপি পজিটিভে আছে। এরপরে আসি ৩ নম্বর পয়েন্টে। ৩ নম্বর পয়েন্টে আলোচনা করেছিলাম যে হঠাৎ করেই জামাত পরীক্ষিত দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করলো। ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হওয়ার চেষ্টা করলো জামাত। সেটা নিয়ে জামাত বিভিন্ন ধরনের ক্রিটিসিজমের মুখে পড়েছে, সমালোচিত হয়েছে। সেটা জামাতের জন্য কোনো পজিটিভ বার্তা দেয়নি, বরং নেগেটিভ হয়েছে। বাট এই ক্ষেত্রে বিএনপির মেজারমেন্ট করাটা একটু কঠিন, কারণ বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ঠিক আছে, বাট অভ্যুত্থান পরবর্তী সময় থেকে যেহেতু আজকে আমলনামা হিসাব করতেছি আমরা, সেক্ষেত্রে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষে কতটুকু দাঁড়িয়েছে, সেটা একটু দীর্ঘ আলোচনা করতে হবে। এটার মেজারমেন্টের রেজাল্টটা এখন দিব না, এটা শেষে আলোচনা করব। এবার আসি ৪ নম্বর পয়েন্টে। ৪ নম্বর পয়েন্টে আলোচনা করেছিলাম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে।
জামাত চরমোনাই তাদের অ্যালায়েন্স থেকে দাবি করা হয়েছিল যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, আর বিএনপি বলেছিল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না। কিন্তু শেষ পর্যন্ত সেই স্থানীয় নির্বাচনের দাবি থেকে জামাত চরমোনাই তাদের অ্যালায়েন্সকে পিছু হটতে হয়েছে, আর বিএনপি তাদের দাবিতে অনড় ছিল। তার মানে এই 4 নাম্বার পয়েন্টে বিএনপি পজিটিভ সাইডে আছে। এরপরে 5 নাম্বার যে পয়েন্টটা ছিল, 5 নাম্বার পয়েন্টে ছিল পিআর পদ্ধতির নির্বাচন। জামাত চরমোনাই তাদের যে অ্যালায়েন্স, তারা পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে আলোচনা করেছিল যখন, তখনই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি, এবং শেষ পর্যন্ত বিএনপি তাদের দাবিতে অটল থাকতে পেরেছে, আর জামাত চরমোনাই তাদেরকে এখান থেকে এই দাবি থেকে সরে যেতে হয়েছে। তার মানে 5 নাম্বার পয়েন্টেও বিএনপি পজিটিভ। এরপরে 6 নাম্বার পয়েন্টে আলোচনা করেছিলাম সংস্কার এবং জুলাই সনদ। এই সংস্কার এবং জুলাই সনদ নিয়ে সংস্কারের আগে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা, সেখানে রাজনৈতিক দলগুলো একের পর এক বৈঠক করা, মিটিং করা, সেটিং করা, অনেক কিছু ঘটেছে। যাই হোক, শেষ পর্যন্ত যখন জুলাই সনদ ঘোষণা হতে যাচ্ছে, তো জুলাই সনদের শুরুর দিকে বিএনপি এটার পক্ষে ছিল না, বাট এই যে বিভিন্ন সংস্কার কমিশনে বসে, ঐক্যমত্য কমিশনে বসে জুলাই সনদের পক্ষে যখন বিএনপি সমর্থন দিয়েছে, তারপর থেকে বিএনপির মধ্যে আর এ নিয়ে খুব আপ ডাউন, হ্যাঁ না, সকাল বিকাল এই ধরনের দ্বিচারিতা বা মানে বিভিন্ন ধরনের কথা শুনতে দেখা যায়নি। বাট জামাত যেটা করেছিল, জামাত চরমোনাই তাদের অ্যালায়েন্স যেটা করেছিল, যে রাতেও বলেছে স্বাক্ষর করব না, সকালেও বলেছে স্বাক্ষর করব না, এনসিপির সাথে একত্রে তারা স্বাক্ষর করবে না এমন বলেছিল, বাট পরের দিন গিয়ে দেখা গেছে যে তারা এনসিপিকে না জানিয়ে নিজেরা স্বাক্ষর করে এসেছে। এনসিপি আবার পরবর্তীতে জামাতকে প্রতারক বলেছে বা এরশাদের সাথে তুলনা করেছে, যে এরশাদও 2014 সালে নির্বাচনের আগে সকালে বলতো নির্বাচনে যাব, দুপুরে বলতে যাব না, আবার রাতে বলতো যাব। তো এই ধরনের তকমা তখন এনসিপির পক্ষ থেকে জামাতকে পেতে হয়েছিল। বাট বিএনপি যখন রাজি হয়েছে তখন একদম লেভেল ফিল্ডে হেঁটে তারা গিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। বাট এরপরে যখন 7 নাম্বার পয়েন্টে আসলো গণভোট ইস্যু, এই গণভোটের বিষয়টাও বিএনপি প্রথমে রাজি ছিল না। বাট যখন ওই ঐক্যমত্য কমিশন নিয়ে আলোচনা আসছিল, ঐক্যমত্য কমিশনে একের পর এক মিটিং হতেছিল, তখন বিএনপি একটা পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে রাজি হয়েছিল যে গণভোটে তারা রাজি। বাট বিএনপির সালাউদ্দিন সাহেব তখন শর্ত দিয়েছিল যে গণভোটটা হতে হবে নির্বাচনের সাথে একত্রে, একই সময়ে, একই দিনে। এটা তখনই বলেছিল। বাট যখন জুলাই সনদের স্বাক্ষরটা হয়ে গেল, তারপরে এই গণভোটটা নির্বাচনের আগে করতে হবে, এই দাবি নিয়ে জামাত চরমোনাই তাদের 8 দলের অ্যালায়েন্স, তারা একটা যুগপৎ কর্মসূচি দিয়ে রাস্তায় নেমে গেল এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি চ্যালেঞ্জ ছুটতেছিল বিএনপির প্রতি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। ইভেন তারা এমন ডিক্লার দিয়েছিল যে 11 তারিখ 10 তারিখের মধ্যে ডিসিশন না দিলে 11 তারিখে তারা ঢাকার চেহারা পাল্টে দিবে। এরপরে বলেছিল তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবে। এই ধরনের অনেক বক্তব্য রাখতেছিল। তারা তাদের যুগপৎ কর্মসূচি থেকে একের পর এক হুঙ্কার দিতেছিল যে গণভোট ছাড়া কোনো জাতীয় নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। বাট তখনও বিএনপি অনড় ছিল। বিএনপি বলতেছিল যে গণভোট নির্বাচনের দিনেই হতে হবে, গণভোট আগে হতে দেয়া হবে না। তখন আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাঁ না এর একটা প্রচলন, একদম মানে সয়লাভ হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়, যে কারা হ্যাঁ এর পক্ষে থাকবে, কারা না এর পক্ষে থাকবে, এই নিয়ে মোটামুটি ভালোই আলোচনা চলছিল। যে হ্যাঁ কারা, হ্যাঁ হইলো জুলাই সংস্কার যারা চায়, গণভোট যারা আগে চায়, আর না কারা, না হইলো যারা গণভোট আগে চায় না। তো শেষ পর্যন্ত এত কিছু, এত হুঙ্কার, এত কিছু দেওয়ার পরেও, বা দর্শক শ্রোতা যদি আমরা একটু সেই হুঙ্কারগুলোর একদম লাস্ট সিচুয়েশন বা লাস্ট পরিস্থিতি আমরা একটু দেখে আসি, চলুন। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি আদায় করতে 11ই নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 8টি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সরকারকে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন।
দলগুলো 5 দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি এখন সরগরম গণভোট ইস্যুতে। সকালে নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8টি রাজনৈতিক দল। রাজধানীর পল্টনে সমাবেশ করে দলগুলোর নেতারা গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করে মাঠে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার ক্ষমতা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। প্রধান বলে যদি জিলা হতে আন্দোলন বাঁকা করব, কি আমাদের লাগবে গণভোট আগে দেন, অসুবিধা। পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে শুরু হওয়া পদযাত্রা মৎস্য ভবন মোড়ে আটকে দেয় পুলিশ। 9 সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে স্মারকলিপি তুলে দেন উপদেষ্টা আদিলুর রহমান খানের হাতে। যমুনা থেকে বেরিয়ে 8 রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান অন্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় তারা প্রস্তুত, তবে নিজেদের দাবি বাস্তবায়ন না হলে বেছে নেবেন আন্দোলনের পথ। ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। জি দর্শক শ্রোতা, নো হাঙ্কি পাঙ্কি, মানে ঘি তাদেরকে খেতেই হবে, আঙ্গুল বাঁকা করে তারপরে ঘি খাবে। মানে জানি না এই 2025 সালে এসেও মানে ঘি খেতে মন চেয়েছে, একটু ডিসেন্ট ওয়েতে তো খেতে পারতো, স্পুন দিয়ে খেতে পারতো না, তাদেরকে আঙ্গুল বাঁকা করে চেটে পুটে খেতে হবে ঘি। যাই হোক না কেন, তো এই হুমকি ধামকি দিল। ইভেন লাস্টে যে হুমকিটা দিতে দেখলাম যে 11ই নভেম্বরের পরে তারা ঢাকার চেহারা পাল্টে দিবে, আর এই ঘোষণা দেওয়ার 2 দিন পরেই আসলে ঢাকার চেহারা পাল্টেও গিয়েছিল। আমরা দেখেছিলাম একের পর এক বাসে অগ্নিসংযোগ চলতেছিল, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হতেছিল। তো এই ঢাকার চেহারা তখন কে পাল্টে দিয়েছিল সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, কারণ 2-3 দিন আগে জামাতও এই ধরনের হুঙ্কার চ্যালেঞ্জ দিয়ে রেখেছিল, আলটিমেটাম দিয়ে রেখেছিল। আবার ঠিক ওই সময়টায় আওয়ামী লীগও ঢাকা লকডাউনের একটা প্রোগ্রাম দিয়েছিল, আমরা জানি। তো জানি না যে সেই সময় ঢাকার চিত্র চেঞ্জ করার জন্য সেই অগ্নিসংযোগ বা সেই ককটেল বিস্ফোরণ কি জামাতের এই বক্তব্যের প্রতিফলন না আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছিল। যাই হোক না কেন, তো এত এত চ্যালেঞ্জ দেয়া হয়েছিল যে সেই সময় সরকারও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছিল, এবং সরকার কিন্তু তখন বলেছিল যে এই সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো নিজেরাই বসে সমাধান করুক, এবং সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল বলেছিলেন যে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। সেই 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো এ বিষয় নিয়ে আর বসেনি, আমরা দেখেছি। তো তারপরে সরকারি ডিসিশন দিল যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই সময়ে একই তারিখে একত্রেই হবে। এবং এটা বলার পরেও দেখা গেছিল জামাত চরমোনাই তাদের অ্যালায়েন্স থেকে তারা আরো নতুন করে আন্দোলনের ডাক দিয়ে সরকারকে এই ডিসিশন থেকে সরে যেতে বাধ্য করবে, গণভোট আগে নিবে, এমন অনেক ধরনের তারা হুঙ্কার টুঙ্কার ছুড়েছিল। বাট শেষ পর্যন্ত আমরা গিয়ে যেটা দেখলাম সেটা হলো যে নির্বাচনের দিনই গণভোট একত্রে একসাথে হবে। সেক্ষেত্রে রাজি হয়েছে জামাত সহ 8 দল। তার মানে সর্বশেষ পরিস্থিতিতে এসে আমরা দেখেছি যে গণভোটের ক্ষেত্রেও বিএনপি তাদের অবস্থানেই অনড় ছিল, পিছু হটতে হয়েছে অপোজিশন পার্টি অর্থাৎ জামাত চরমোনাই তাদের অ্যালায়েন্সকে। তার মানে এখানেও বিএনপি পজিটিভ সাইডে আছে। তার মানে এতক্ষণ ধরে যে 7টা পয়েন্ট আলোচনা করলাম, 7টা পয়েন্টই মোটামুটি বিএনপি পজিটিভ সাইডে ছিল, বিএনপি তার অবস্থানে অনড় ছিল, বিএনপিকে পিছু হটতে হয়নি। পিছু যা হটার অপোজিট পজিশনে জামাত বা চরমোনাই তাদের অ্যালায়েন্স যারা আছে তাদেরকেই বারবার তাদের ডিসিশন থেকে পিছু হটতে হয়েছে। এবার আসি 8 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করেছিলাম, সেটা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সিচুয়েশন কি। 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং 4টা বিশ্ববিদ্যালয়ই শিবিরের ভূমিধস বিজয় হয়েছে। অপরদিকে বিএনপির
ভরাডুবি হয়েছে এবং চরম লেভেলের ভরাডুবি হয়েছে। এই একটা জায়গায় এসে আমরা এখন দেখলাম যে বিএনপি নেগেটিভ সাইডে পড়ে গেছে। তো এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা জাতীয় নির্বাচনের সামনের দিকে কতটুকু প্রভাব ফেলতে পারে, সেটা বিএনপির জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই বিষয়ে দর্শক শ্রোতা আপনারা মতামত দিবেন। এবার আসি 9 নম্বর পয়েন্টে। 9 নম্বর পয়েন্টে আলোচনা করেছিলাম বট বাহিনী নিয়ে, যে জামাতের পক্ষ থেকে যে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী নিয়োজিত আছে, প্রতিনিয়ত এদের আক্রমণের শিকার হতে হয় এদের মতের বিরুদ্ধে কথা বললেই, যেটা আমিও শিকার হচ্ছি প্রতিনিয়ত যে কথাগুলো জামাত শিবিরের বিরুদ্ধে যাচ্ছে, তো আমি প্রত্যক্ষ সাক্ষী। তো এই যে এই জায়গা থেকে জামাত পিছু হটেনি বা তাদেরকে সরিয়ে দেয়নি, সেটা কমানোরও চেষ্টা করেনি, বরং মনে হচ্ছে বট বাহিনীর অ্যাক্টিভিটি দিনের পর দিন আরো বেড়েই চলছে। তো এই 9 নম্বর পয়েন্টে বট বাহিনীর দিক থেকে মনে হয় যেন বিএনপির খুব বেশি বড় অভিযোগ বিএনপিকে দেয়া যাচ্ছে না। কারণ আমরা দেখেছিলাম কিছুদিন আগেই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ তারা বরং আরো বিএনপির ছাত্রদল যুবদলদেরকে উৎসাহ দিচ্ছিল যে তোমরা অনলাইনে একটু অ্যাক্টিভ হও, ফেসবুক চালাও, বা মানে এআই দ্বারা কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সেগুলো শিখো। কারণ অপোজিট পজিশনের বট বাহিনী এআই কন্টেন্ট দ্বারা বা বিভিন্নভাবে, মানে এটা বিএনপির পক্ষ থেকে দাবি ছিল যে বিএনপির দলের প্রতি অনেক বিষোদ্গার করছে বা অনেক কুৎসা রটাচ্ছে, গুজব রটাচ্ছে, এগুলোকে প্রতিহত করতে বলা হয়েছিল। তার মানে এই সেক্টরটায় বিএনপি অনেক উইক, সেটা বিএনপি নেতাকর্মীদের বক্তব্যেই বোঝা গেছে। তারপরেও আমি নিজেই প্রত্যক্ষদর্শী যে আমার যেই আলোচনাগুলো বিএনপির বিরুদ্ধে চলে যায়, সেই আলোচনায়ও যে আমি 2-4টা গালিগালাজ এর শিকার হই না, আমার ইনবক্সে যে 2-4টা গালমন্দ আমাকে শুনতে হয় না তা না, বাট এটা এতটুকু ধরে নেওয়া যায় যে এতটুকু এই সামথিং লেভেলের কিছু লোক গালিগালাজ করবে বা এই মেন্টালিটির লোক মনে হয় সব দলের মধ্যেই আছে। বাট এই জায়গায় জামাতকে ওই উচ্চতর লেভেলেই রাখতে হয় যে জামাত এই ক্ষেত্রে সব দলকে ছাড়িয়ে অনেক ফাস্টে আছে এই টেকনোলজির মানে দুনিয়ায়, নেটের দুনিয়ায়, এআই কন্টেন্টের দুনিয়ায়, এবং সেটাকে তারা মোটামুটি অন্যকে আক্রমণ করার ক্ষেত্রে ব্যবহার করতে খুব এক্সপার্ট। এবার আসি 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে আলোচনা করেছিলাম ধর্মের অপব্যবহার নিয়ে। জামাত চরমনাইর পক্ষ থেকে যে ধর্মকে অপব্যবহার করা হচ্ছে, জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে, বা দাড়িপাল্লায় বা হাত পাখায় ভোট দিলেই ইমান থাকবে, না হয় ইমান থাকবে না, সেই জায়গাটায় জামাত সেখান থেকে তো পিছু হটছে না, বরং তাদের সেই প্রচার প্রসার আরো বাড়িয়েই চলছে। বাট সেক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি? বিএনপিকে এক্ষেত্রে জিরো বলা যাচ্ছে না, কারণ এই ধরনের প্রভাব বিএনপির মধ্যেও দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখি, আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার মেয়ে, সেই পুরুষ মানুষ লেখার উপর আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। শহীদের সাথে জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত দিচ্ছি আমি। আচ্ছা, এই আলোচনার না বাড়াই, বরং এই জান্নাত বিক্রি, ধর্মের অপব্যবহার, এটার ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধেও অভিযোগ আছে। সেটা হতে পারে জামাত চরমনাইয়ের তুলনায় অনেক ছোট, অনেক কম, বাট অভিযোগটা কিন্তু আছে। এবং এর পূর্বে আমি আলোচনা করেছিলাম যে বিএনপি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে কিনা সেটা আমরা দেখতে পাইনি, বরং আজকে আমি রীতিমতো আরো হতাশ হয়েছি যে তারেক রহমানের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে। তারা বলেছে যে অন্যান্য দল যদি নির্বাচনী প্রচার প্রসারে মসজিদকে ব্যবহার করতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? এইটা বিএনপির কাছ থেকে আশা করিনি। অন্যান্য দলের এই অ্যাক্টিভিটিকে তো আমরা নেগেটিভ হিসাবে দেখতেছি, যে তারা মসজিদকে ব্যবহার করছে, মন্দিরকে ব্যবহার করছে, পুরো ধর্মটাকেই ব্যবহার করছে, নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তো সেই জায়গায় তাহলে যদি বিএনপিও ঢুকে যায়, তাহলে বিএনপির সাথে অপোজিট সেই দলগুলোর সাথে আর পার্থক্যটা থাকলো কোথায়? বিএনপির নেতা হিসাবে তারেক রহমান এই বক্তব্যটা দিতে পারে না। কারণ আমার কথা হলো যে মসজিদই বা মন্দিরে এই উপাসনালয় যেগুলো, সেগুলো উপাসনালয় হিসাবেই থাকুক, এখানে কেন রাজনীতি? যারা রাজনীতি করতেছে তার জবাব জনগণ তাদেরকে দিবে। তাই বলে তাদের সাথে কম্পিটিশন করতে গিয়ে মানে তারা ভুল করতেছে বিদায় মানে বিএনপিকেও ভুল করতে হবে, এটা মানে কোন ধরনের যুক্তি?
যারা মসজিদে থাকে, মসজিদে গিয়ে আপনারা নির্বাচনী প্রচারণা করবেন, তারা কি তাদের ঘরবাড়ি কি মসজিদে? তারা মসজিদ থেকে বের হবে না? তারা নিজেদের বাসা বাড়িতে থাকে না, তাদের কর্মক্ষেত্রে, দোকানে, মার্কেটে থাকে না, তারা তাদের ক্ষেত খামারে থাকে না, সেখানে গিয়ে প্রচার প্রসার চালানো যায় না? বা মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকেন, মসজিদ থেকে মসজিদে যখন ঢুকবে বের হবে তখন করা যায় না? মানে অন্য একটা দল মসজিদকেই তাদের প্রচারণার জায়গা বানিয়ে দিয়েছে, তাই বিএনপিকেও বানাতে হবে। এই যুক্তিটার আমি আসলে পক্ষে না। বরং আমি যেখানে বলতেছি যে বিএনপি এই ধরনের কিছু বক্তব্য, ধর্মের অবমাননা যেগুলো এসেছে, এর বিরুদ্ধে বিএনপি অ্যাকশন নেয় না কেন, সেখানে দেখতেছি বিএনপি মনে হয় আরো উস্কে দিচ্ছে যে তারাও ধর্মের অপব্যবহার করুক। এটা উচিত না। দর্শক শ্রোতা, এবার লাস্ট পয়েন্টে এসে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করে শেষ করব, সেটা হলো বিএনপির সামনের দিকে, মানে এ পর্যন্ত যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, একটা আলোচনা কিন্তু বাকি রয়ে গেছে ওই 3 নম্বর পয়েন্টের, যে 1971 মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি এই অভ্যুত্থানের পরে। এই অভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে বিএনপির অ্যাক্টিভিটিতে আমি হতাশ। কারণ অভ্যুত্থানের পরে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা 71-এর বিরুদ্ধে এখানে একটা ছোটখাটো যুদ্ধ চলেছিল। মুক্তিযুদ্ধের স্মৃতি নষ্ট করে দেয়া, ধ্বংস করে দেয়া, ভাস্কর্যগুলোকে ভাঙচুর করা, মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত মিউজিয়াম, প্রতিষ্ঠান যা যা আছে সেখানে আঘাত হানা। কিন্তু এই যে একটা ক্রান্তি লগ্ন চলেছিল, সেই ক্রান্তি লগ্নে বিএনপি দাবি করে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, অথচ সেই জিয়াউর রহমানের পুত্র সন্তান হয়ে তারেক রহমান সেই সময়ে দেশে এসে এই মুক্তিযুদ্ধের বা 71-এর বা আমাদের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে সেই সময় তিনি এখানে লিডার হয়ে দাঁড়াতে পারেননি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে তিনি দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। তো এই জায়গায় বিএনপি খুব বেশি ভালো কিছু করেছে বলে আমার মনে হয় না। এবার আসি দর্শক শ্রোতা কনক্লুশনে, যে বিএনপির জন্য সামনের দিনে কি অপেক্ষা করতেছে। দুটো বিষয়। একটা বিষয় লক্ষ্য করেছি যে জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এই যে আরপিও 21 অনুচ্ছেদের সংশোধন করেছিল ইলেকশন কমিশন, এটি নিয়ে এর পূর্বে আমি একটা আলোচনা করেছিলাম আপনাদের সাথে। এটা কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত, বা বিএনপিকেই এটা ফেস করতে হবে। কারণ আগামীর নির্বাচনে এখন পর্যন্ত জোটবদ্ধ আর কোনো দল হচ্ছে না। জামাত চরমোনাই তাদের যে অ্যালায়েন্স, তারা কিন্তু কোনো জোটে যাচ্ছে না, তারা একটা আসন কম্প্রোমাইজের মধ্যে যাচ্ছে। যেখানে হাত পাখার প্রার্থী দিবে সেখানে তারা হাত পাখা প্রতীকই নির্বাচন করবে, যেখানে রিকশাকে মানে রিকশার দলের প্রার্থী দিবে সেখানে তারা রিকশাই নির্বাচন করবে, যেখানে দাঁড়িপাল্লা সেখানে দাঁড়িপাল্লা। এটা কিন্তু তাদের ডিসিশন আগে থেকেই। তার মানে এই আরপিও 21 অনুচ্ছেদ সংশোধন যতটুকু চ্যালেঞ্জ বা ফেজ যা করতে হয় সেটা বিএনপিকে করতে হবে। কারণ বিএনপি দীর্ঘদিন ধরে তাদের যা অ্যালায়েন্স বা তাদের যে জোটের সঙ্গী রয়েছে, তাদেরকে এখন আসন দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করে বিএনপিকে আসন দিতে হবে। কয়েকটা বিষয়, যে ওখানে প্রার্থীকে দিলে যেই প্রার্থীকে দেয়া হবে তিনি তার দলের সেই প্রতীকে নির্বাচন করে আসতে হবে। যেমন নুরুল হক নূরকে একটা আসন দিলে সেক্ষেত্রে নুরুল হক নূরকে তার ট্রাক প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। বা কাউকে ওই যে সিংহ মার্কা যাদের আছে তাদেরকে দিলে সেটা ওই সিংহ প্রতীক থেকে নির্বাচন হয়ে আসতে হবে। আর এই লক্ষ্যেই মনে হয় বিএনপি যে জোটের জন্য কিছু আসন রেখে দিয়েছিল, সেখানেও আমরা দেখেছিলাম কয়েকদিন আগে বেশ অনেকগুলো আসনে বিএনপির নিজস্ব প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছে। তার মানে এই আরপিওটা মনে হয় যেন বিএনপির জন্য একটু জটিল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, বা অপরদিকে দেখা যাচ্ছে যে জোট ও শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে একটা জটিলতা রয়েছে অলরেডি বিএনপির মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছিলাম যে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে সেই জোট যারা আছে বিএনপির, তাদের ন্যায্য আসন না পেলে বিএনপি ছেড়ে দিবে তাদের 28 মিত্র বা অ্যালায়েন্স যারা আছে তারা। তার মানে বিএনপি এই আরপিওর 21 অনুচ্ছেদকে কেন্দ্র করে, যেটা আরপিওর 21 অনুচ্ছেদ নিয়ে বিএনপি সম্ভবত হাইকোর্টে একটি রিট করেছিল, তো সেক্ষেত্রে হাইকোর্ট থেকেও রায়টা এসেছে যে না, এটাই করতে হবে। তো এখন বিএনপি মনে হয় একটা চাপে পড়ে গেছে যে বিএনপি কি তার অ্যালায়েন্সকে ধরে রাখতে চাইবে, না তার নিজের দলের প্রার্থীকে দিয়ে সেখান থেকে আসন নির্বাচিত হয়ে আসতে পারবে। তো দেখা যাক যে বিএনপি এই যে এখন একটা সংকট, উভয়মুখী সংকটে পড়ে গেছে, এই সংকটটা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে ওভারকাম করতে পারে, এটা বিএনপির জন্য নতুন করে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আর দ্বিতীয় বিষয়টা,
যেটা বলে শেষ করব সেটা হলো, তারেক রহমান কি আদৌ নির্বাচনের আগে দেশে আসবেন? এই তারেক রহমানকে কেন্দ্র করে না আমি আজকে একটু বিষয়ে অবাক হয়েছি। ইলেকশন কমিশন তফসিল ঘোষণা করে দিয়েছে, এরপরে বলছে যে তাদের হাতে যে তাদের ইনহিরেন্ট পাওয়ার রয়েছে বা তাদের আইনে রয়েছে যে কাউকে বিশেষ বিবেচনায় ভোটার হওয়ার সুযোগ দিতে পারে, সেটারও সর্বোচ্চ তারিখ হলো 29শে ডিসেম্বর, অর্থাৎ এই মাসের 29 তারিখের মধ্যেই তারেক রহমানকে ভোটার হতে হবে, যেহেতু তিনি ভোটার না। বেশ ভালো, ইলেকশন কমিশনের যে ক্ষমতাটুকু আছে সেটা তিনি দিলেন বিশেষ বিবেচনায়। কিন্তু আজকে যে আরেকটা সংবাদ দেখলাম, সেটা বলা হচ্ছে তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন। এই জায়গাটা আমার কাছে একটু খটকা লেগেছে, যে ইলেকশন কমিশনের এতটা সফট হওয়ার কি দরকার আছে? এটা কি ইঙ্গিত দিচ্ছে? ইলেকশন কমিশন বিএনপির প্রতি এতটা সফট কেন? তারেক রহমান দেশে আসবেন, তিনি ভোটার হবেন, এটাই তো স্বাভাবিক। কারণ তারেক রহমান যে দেশে আসছেন না, এটা কি এর দায় কি ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশন কি কোনো জটিলতা তৈরি করে রেখেছে তারেক রহমানের বিরুদ্ধে? বা এই দায় কি এখন রাষ্ট্রের? বা এই দায় কি এখন সরকারের? বা এই দায় কি এখন আমাদের দেশের কোনো বিচার ব্যবস্থার, আদালতের? কিছুরই তো না। এই দায় তো বিএনপির নিজস্ব, এই দায় তো তারেক রহমানের নিজস্ব। তাহলে তারেক রহমান আসতেছে না, তার আশা নিয়ে যেহেতু এই রাষ্ট্রের কোনো সেক্টর, কোনো প্রতিষ্ঠান দায়বদ্ধ না, সেক্ষেত্রে ইলেকশন কমিশন এতটা নমনীয় হচ্ছে কেন তারেক রহমানকে কেন্দ্র করে? তাকে অনলাইনে ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কেন? সে দেশে আসতে পারে না ভোটার হওয়ার জন্য? তিনি ইলেকশন করবেন, একটা দলের প্রধান হতে যাচ্ছেন, অথচ তাকে একের পর এক সুযোগ দিয়েই যাচ্ছে কেন? এটা আমি ভালোভাবে নিতে পারছি না। আমার কাছে কেন যেন এটা সন্দেহজনক মনে হচ্ছে বিষয়টা। যাই হোক, তো দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে যে তারেক রহমান কি ইলেকশনের আগে দেশে আসবেন? এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে তারা যে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপির পক্ষ থেকে, সেখানে বেগম জিয়াকে এই বয়োবৃদ্ধ অবস্থায়ও তিনটা আসনে নমিনেশন লিস্টে রেখেছিল। তখন বলেছিলাম যে নমিনেশনের তাদের গ্রিন সিগন্যালের প্যাটার্ন দেখে মনে হচ্ছে তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসবেন না, বেগম জিয়াকে সামনে রেখে, ফন্ডে রেখেই এই নির্বাচনটা তারা উঠিয়ে নিয়ে আসতে চায়। বাট বিএনপির যদি ডিসিশন সেটা হয়েও থাকে, সেই ডিসিশন তো সেই সিচুয়েশনটা তো এখন আর নেই। কারণ বেগম জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, যে কোনো সময় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমাদের শুনতে হতে পারে। বা তার সুস্থতা কামনা করি, তিনি যদি সুস্থ হয়ে ফিরেও আসেন, তার পক্ষে ইলেকশন করা সম্ভব না। তাহলে কি সেই আগের প্ল্যান অনুযায়ী তারেক রহমান দেশের বাইরে থাকবেন এখনো? আর যদি তারেক রহমান দেশের বাইরে থেকে তার মায়ের এই অসুস্থতার মুহূর্তে, দলের এই অবস্থায়, দেশের রাজনৈতিক সিচুয়েশন এই অবস্থায় তিনি নির্বাচনটা উঠাতে চান, সেটা বিএনপির জন্য কতটুকু ভালো বার্তা নিয়ে আসবে না কোনো অশনি সংকেত দিবে, সেই মতামত আপনারা দিবেন দর্শক শ্রোতা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।